ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সাইড লাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বৈঠক, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণে আসা। বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণে ঝুঁকির শঙ্কা রয়েছে বাণিজ্য মন্ত্রীর। এসএমই বিকাশ হলে অর্থনীতিতে আসবে প্রাণ চাঞ্চল্য। কর ছাড়েও কমছে না হ্যান্ডসেটের দাম, বৈশ্বিক প্রযুক্তি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। চীন সফরের তৃতীয় দিনে দালিয়ান থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুর 1টার দিকে বুলেট ট্রেনে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। সফর সঙ্গী হিসেবে সেখানে রয়েছেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করবেন তারেক রহমান। সেখানে 17টি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা এবং পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ। এর আগে স্থানীয় সময় সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের প্লেনারি সেশনে যোগ দিয়েছেন তারেক রহমান। সেশনে বাংলাদেশ ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো এবং গিনির প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন। সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছেন তিনি। গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে 90টির বেশি দেশ এবং অঞ্চল থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের 1700-ও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন সেখানে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণ হলে সামনে দুটি ঝুঁকির শঙ্কা রয়েছে। আবারও এলডিসিতে ফেরত আসতে পারে, অথবা মধ্য আয়ের দেশে রূপান্তর হয়ে আর যদি উত্তরণ না হয় তবে সংকট আরও বাড়বে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বাণিজ্য এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন যে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ হলে অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য তৈরি হবে। বাজেটে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। শুধু ঋণ নয়, প্রশিক্ষণ এবং পণ্যের বাজার তৈরি করা হবে। আলোচনা সভায় জানানো হয়েছে বিসিক থেকে উৎপাদিত 30,000 কোটি টাকার পণ্য রফতানি হয়। জিডিপিতে 65,000 কোটি টাকার যোগান দেয় বিসিক। আলোচকরা বলেছেন দেশের ঋণ ঝুঁকি বেড়েছে। ঋণ নিয়ে অনেক ক্ষেত্রে উৎপাদনমুখী কাজ হয়নি। জানানো হয়েছে যে ব্যবসা শুরু করতে এখন সময় লাগে 355 দিন, কমিয়ে 14 দিনে নামিয়ে আনার উদ্যোগ নেবে সরকার। বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে। আপনার ইকোনমির যে সাইজ, আপনার দেশের যে জনসংখ্যা, এটা ইটসেলফ একটা আনটেনেবল সিনারিও, একটা অসহনীয় পর্যায়ে। যে কারণে এইবারের বাজেটে দেখবেন একটা অত্যন্ত উচ্চ বিলাসী টার্গেট ফিক্স করা হয়েছে 10.2%। যখন ট্যাক্স জিডিপির রেশিওটার আরেকটু উন্নতি ঘটবে, আশা করি আগামী অর্থ বছরের শেষেই এটার একটা কাঙ্ক্ষিত ফল আমরা পাবো। কর ছাড়েও হ্যান্ডসেটের দাম কমছে না, বরং বাজার হাঁটছে উল্টো পথে। বৈশ্বিক প্রযুক্তি বাজারের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে। আমদানি করা চিপসেট এবং মেমোরি কার্ডের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের বাজারে ব্র্যান্ড ভেদে সেটের দাম বেড়েছে 30% মতো। সংশ্লিষ্টদের অভিমত যে প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ কর ছাড় দেয়া হলেও কাঁচামালের বৈশ্বিক বাজার ঊর্ধ্বমুখী হওয়াতে সেটের দাম বাড়ছে। এনইআইআর বাস্তবায়ন সহ অন্যান্য নীতি সহায়তা ছাড়া কর ছাড়ের সুফল এখনই পাবে না গ্রাহক। এতে কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটের বাজার আরও চাঙ্গা হওয়ার শঙ্কা রয়েছে। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতি দেশে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায় সরকার। পরিকল্পনার অংশ হিসেবে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনাও আছে। এজন্য আগামী অর্থবছরের বাজেটে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণ শিল্পের জন্য ব্যাপক কর ছাড়ের সুবিধা রেখেছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামিয়ে আনা হয়েছে। ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য
উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশের 17টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজন কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাবি, বৈশ্বিক বাজারে হ্যান্ডসেটের মূল উপাদান চিপসেট, মেমোরি কার্ড ও অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়েছে 30% বেশি, যার প্রভাব পড়েছে উৎপাদন খরচে। ফলে কর সুবিধার প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। 4,000 টাকার দাম বেড়েছে এই 6 মাসের মধ্যে, হুইচ ইজ অলমোস্ট মোর দেন 30%, অলমোস্ট 30% আর মোর দেন 30%। সো এই 30% যদি দাম বাড়ে, আর এই যে কাঁচামালের ক্ষেত্রে 1-2% হয়তো কিছুটা আমাদের সহায়ক অফকোর্স ভূমিকা রাখবে, বাট গ্লোবাল চিপসেটের সংকটের কারণে এত পরিমাণ বর্ধিত হারে বাড়ছে, যেটা আসলে এটা দিয়ে সমন্বয় করাটা খুব বেশি ডিফিকাল্ট আর কি। কর সুবিধার ঘোষণাকে শিল্পের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দ্রুত এনইআইআর বাস্তবায়ন এবং সহায়ক নীতি গ্রহণের মাধ্যমে হ্যান্ডসেটের বাজার স্থিতিশীল করার পরামর্শ তাদের। 27 জুনের পরে হয়তো প্রাইসটা একটু নর্মালাইজ হতে পারে, কারণ যারা এই চিপসেট বা আদার্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার, তাদের ক্যাপাসিটি বিল্ড করতে হচ্ছে, কারণ এই কম্পোনেন্টগুলো তারা এআই বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিকে তাদের ক্যাপাসিটি দিয়ে দিয়েছে। তো আমরা আশা করছি যদি তারা ক্যাপাসিটি ইনক্রিজ করে, তাহলে হয়তো কিছুটা প্রাইস আবার কমে নিয়ে আসা সম্ভব হবে। 30,000 টাকার মধ্যে থাকা স্মার্টফোনের দাম 2 থেকে 4,000 টাকা পর্যন্ত বেড়েছে, আর উচ্চ মূল্যের মডেলের ক্ষেত্রে দাম বেড়েছে 15,000 টাকা। দেশে প্রতি বছর হ্যান্ডসেটের চাহিদা 3 কোটির বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। একসময় দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল খুলনা। রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল সহ বিভিন্ন কারখানাকে ঘিরে গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি। কিন্তু সময়ের ব্যবধানে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, সেখানে কর্মহীন হয়েছেন হাজারো শ্রমিক কর্মচারী। এবার সরকারের ঘোষিত প্রথম বাজেটে বন্ধ শিল্প প্রতিষ্ঠান সচলের জন্য প্রায় 60,000 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে নতুন করে আশা জেগেছে খুলনাবাসীর। একসময় সাইরেনের শব্দে মুখর থাকত খুলনার শিল্পাঞ্চল। রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজপ্রিন্ট মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চলত হাজারো মানুষের জীবিকা। তবে লোকসান, অব্যবস্থাপনা এবং নীতিগত সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এসব প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক কর্মচারী। মিলের কাজ ছাড়া অনেকে অনেক কিছু পারে না, তারা আজকে খুব এত দূর অবস্থায় আছে যা বলা যায়। কেউ রিক্সা চালায় খাচ্ছে, কেউ ভিক্ষা করে খাচ্ছে, তাদের ছেলে মেয়ে আজ লেখাপড়া করতে পারতেছে না। মিল কারখানাগুলো চালু করুক, আমরা খেটে খাওয়া মানুষগুলো যেন কাজকর্ম করে খেতে পারি। রাষ্ট্রায়ত্ত ব্যবস্থায় নতুন করে শিল্প প্রতিষ্ঠানগুলো চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে খুলনাবাসী। সেই প্রত্যাশায় নতুন করে আশা জাগিয়েছে জাতীয় বাজেটে বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবনের জন্য 60,000 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব। উৎপাদনমুখী শিল্প পুনরায় সচল করা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। তবে অর্থনীতিবিদ ও শিল্প সংশ্লিষ্টদের মতে শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না, প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ ব্যবস্থাপনা। শর্তটা যদি উৎপাদক কিংবা বিনিয়োগকারীর বান্ধব না হয়, তাহলে কিন্তু এই টাকাটা সরকার দিলেও কিন্তু এটা বিনিয়োগকারী এটা গ্রহণ করবে না। কারণ প্রথমে বুঝতে হবে যে একটা বন্ধ শিল্প কলকারখানাকে চালু করতে গেলে যে অর্থের প্রয়োজন হবে, সেই অর্থ কিন্তু একদম তাৎক্ষণিকভাবে সেই অর্থ থেকে কিন্তু মুনাফার জায়গায় ফিরবে না, ফলে তাকে কিন্তু সময় দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, তহবিলের অর্থ কিভাবে ব্যবহার হবে এবং সরকার কত দ্রুত বাস্তবায়নে যেতে পারে তার উপর নির্ভর করছে এই উদ্যোগের সফলতা। আর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বিষয়টি সরকারের জন্য চ্যালেঞ্জ হলেও এরই মধ্যে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। বাধাগুলো অপসারণ করে যাতে প্রোডাক্টগুলো তৈরি করলে জ্বালানি সাশ্রয় থাকলে এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা আছে, অর্থাৎ কাঁচামাল, এটা তো কাঁচামাল পাট এখানে আছেই, ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে ভবিষ্যতের জন্য কাজ করলে তাহলে আমাদের এই পাটকলের আবার সেই পুরনো বা হারানো ঐতিহ্য এবং খুলনার যে শিল্প নগরী সেটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে। 60-এর দশকে যার জন্য অনেক শিল্পই তার সক্ষমতা হারিয়েছে এবং সেই শিল্পগুলোকে, রুগ্ন শিল্পকে চালু করা, এটা একটা বড় চ্যালেঞ্জ।
নতুন সরকারের হাত ধরে আবার প্রাণ ফিরবে শিল্পাঞ্চলে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় নাভানা গ্রুপের মালিক পক্ষের 4 জনকে আগামী 26শে জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। এর আগে রাতভর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর বনানীর বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ। একাধিকবার এই ভবনটিতে প্রবেশের চেষ্টা করেও পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। অভিযোগ রয়েছে যে ভবনের নিরাপত্তা কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের সহযোগিতা করেননি। এছাড়া সেখানে অবস্থানরত শুভ্রর গাড়ি চালক এবং দেহরক্ষী অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক এবং উশৃঙ্খল আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় সকালে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকেই নেওয়া হয়েছে শ্রম আদালতে। এ মামলায় মোট আসামি 7 জন, এদের মধ্যে 3 জন আদালতে আত্মসমর্পণ করেছেন। এটা মজুরি সংক্রান্ত একটা ম্যাটার, তো একটা আপোষের জন্য যেন এটা রায় হয় বা আদেশ হয়, এরকম একটা আমরা সাবমিশন রেখেছিলাম, আদালত এটা বিবেচনায় রেখেছেন। আরও 3 জন আসামি, তারা 3 জন অত্র আদালতে আজকে ভলান্টারি সারেন্ডার করেছেন। সেই 3 জন এবং সাজেদুল ইসলাম সাহেব সহ মোট 4 জনকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পরবর্তী ধার্য তারিখ 26/7/2026 সাল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। চলতি সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ গঠন করা না হলে আগামী রোববার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে মহাসমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই সময় মূল মালিকদের কাছে মালিকানা ফেরত দেওয়ার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন এই সময় আন্দোলনকারীরা। তারা বলছেন যে কোনো দলের লেজুর বৃত্তি করতে নয়, বরং গ্রাহকদের আমানতের সুরক্ষা এবং ইসলামী ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। লিখিত বক্তব্যে বলা হয়েছে যে 2017 সালের পূর্বে ইসলামী ব্যাংক পরিচালনার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। অভিযোগ করেছেন সরকার সংকট জিয়ে রেখে বিপর্যয় ডেকে এনেছে। গ্রাহকরা আস্থা হারাচ্ছে, এ সময় আমানত তুলে নিচ্ছে। দ্রুততম সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তারা। সচেতন গ্রাহক ফোরাম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নয়। আমরা শুধুমাত্র গ্রাহকদের আমানতের সুরক্ষা, ইসলামী ব্যাংকের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মূল মালিকদের কাছে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া ও দ্রুততম সময়ে পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। ঝিনাইদহে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। খোলা বাজারে মিলছে না ধানের কাঙ্ক্ষিত পরিমাণ দাম। কৃষকদের অভিযোগ যে সরকারিভাবে ধান কেনার উদ্যোগ থাকলেও নানা জটিলতায় সুবিধা নিতে পারছেন না তারা। বাজার নিয়ন্ত্রণ করতে ফরিয়া এবং মজুতদার সিন্ডিকেট। ঝিনাইদহের মাঠ জুড়ে এখন বোরো ধান কাটার ধুম। ফলনও হয়েছে বাম্পার, কিন্তু সোনালী ধানের এই হাসির আড়ালে লুকিয়ে আছে কৃষকের কান্না। কারণ একটাই, বাজারের মন্দা ভাব আর বাড়তি উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ, ডিজেল, সার, বীজ ও সেচ খরচের পাশাপাশি এবার শ্রমিকের মজুরিও ছিল অনেক বেশি। ফলে প্রতি মণ ধান উৎপাদনে খরচ দাঁড়িয়েছে 950 থেকে 1150 টাকা। অথচ খোলা বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র 700 থেকে 1050 টাকায়। ধান বেশি এসে 1150, আজ এর আগে আরও কমে বেশি। যেগুলো কল হয়ে গেছে সেগুলো 800-900 এরকম করে বেশি। 5 বিঘে ধান করেছি, কিন্তু পারার পরে যে খরচ হয়েছে, এখন যে বর্তমান কাটিয়ে তুলতি যে খরচ হয়েছে, তাই আছে আমার ধান সব বেশি হচ্ছে। ধানের দাম নেই। গতবার মিনিকেট ধান বিক্রি করলাম, কেটেই বিক্রি করলাম, নরম ধানই বিক্রি করলাম 1600 টাকা করে। এবার সেই ধান বিক্রি করে দিই 1250-1300 টাকা। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি মণ ধানের দাম 1440 টাকা নির্ধারণ করা হলেও সাধারণ চাষিরা নানা জটিলতায় গুদামে ধান দিতে পারছেন না। আর এই সুযোগে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ চলে গেছে ফরিয়া ও মজুতদারদের পকেটে। একটা জোন কিনতে হয়েছে 1200 টাকা দিয়ে। এই বছরে কৃষক আমরা খুব লস খাইছি, ধানের দাম ন্যায্য মূল্য পাইনি। এই বছরে ভালো ধানের মান আমাদের এলাকায় খুবই কম। আমাদের এলাকায় কুমা ধানের সংখ্যাটাই বেশি। অতিরিক্ত বৃষ্টির কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। ব্যবসাদার
আমরাও যে দামে মাল কিনছি, আমরা যে দামে বেচছি, আমাদের বেচে টাকাটাও টাফ হয়ে যাচ্ছে। বাজার দর কম থাকার কথা স্বীকার করলেও কৃষকের লোকসান হচ্ছে এমনটি মানতে নারাজ স্থানীয় কৃষি বিভাগ। বছরের তুলনায় বাজারে ধানের দামটা এবছর একটু কম। সেক্ষেত্রে আমি কৃষক এবং ধান ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচটা উঠছে না এরকম অভিযোগ পাওয়া যায় নাই। চলতি বোরো মৌসুমে ঝিনাইদহে 4 লাখ টন ধান উৎপাদন হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে তো সকাল থেকে আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পেয়েছিলাম, কিন্তু শেষ ভাগে এসে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার। ঢাকা শেয়ার বাজার প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু দিন শেষে প্রায় 11 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং 5,616 পয়েন্টে অবস্থান করছিল এই সূচকটি। ডিএসএস সূচক সেটিও কিন্তু কিছুটা বেড়ে 1140 পয়েন্টে রয়েছে এবং থার্টি সূচক সেটি 2127 পয়েন্টে অবস্থান করছে, সেটিও কিছুটা বেড়ে। টোটাল ট্রেড করেছে আজকে ঢাকা শেয়ার বাজার সারাদিন ধরেই 490 কোটি 21 লাখ টাকা শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে এসেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু বেড়েছে। 182টি কোম্পানির শেয়ারের দাম টোটাল ঢাকা শেয়ার বাজারে বেড়েছে, 150টি দামের পতন হয়েছে এবং 65টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে আমরা বেক্সিমকো ফার্মাকে সকাল থেকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এবং এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল আজকে 141 টাকা 90 পয়সা। টোটাল ট্রেড করেছে বেক্সিমকো ফার্মা 60 কোটি 26 লাখ টাকার মতো শেয়ার। 33 কোটি টাকার কিছু বেশি লেনদেনে সামিট অ্যালায়েন্স পোর্ট এটি দ্বিতীয় অবস্থানে আছে, ব্র্যাক ব্যাংক তৃতীয় অবস্থানে রয়েছে। এবার আজকে টোটাল লাস্ট প্রাইস ছিল এই কোম্পানির 65 টাকা এবং টোটাল ট্রেড করেছে 30 কোটি 13 লাখ টাকার মতো। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও কিন্তু আজকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দিনের শেষে সার্বিক সূচক যেটি সিএসপি সেটি কাছাকাছি 2 পয়েন্টের মতো বেড়েছে এবং 15,119 পয়েন্ট অবস্থান করছে। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 58 কোটি 80 লাখ টাকার মতো শেয়ার এবং সারাদিন ধরেই 218টি কোম্পানির ট্রেড হয়ে গেছে সিএসসিতে। এর মধ্যে 106টির দাম বেড়েছে, 79টি কমেছে এবং 33টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে আমরা সিএসসিতে দর বৃদ্ধির দিক থেকে কি দেখতে পাচ্ছি? প্রিমিয়ার ব্যাংক এই কোম্পানি কিন্তু প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এবং এই কোম্পানির আজকে লাস্ট প্রাইস ছিল 30 টাকা। ব্র্যাক ব্যাংকে আমরা দ্বিতীয় অবস্থানে দেখতে পাচ্ছি 65 টাকা লাস্ট প্রাইস নিয়ে আজকে এটি ক্লোজ হয়েছে এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স এটি তৃতীয় অবস্থানে রয়েছে আজকে এবং এটিরও লাস্ট প্রাইস ছিল 118 টাকা। আজকে লেনদেনের ভিত্তিতে আমরা কি দেখতে পাচ্ছি সিএসসিতে, সেখানেও কিন্তু যদিও প্রাইম ব্যাংক কিন্তু দর বৃদ্ধির দিক থেকে এবং লেনদেনের শীর্ষে কিন্তু রয়েছে লেনদেনের ভিত্তিতে। আজকে প্রাইম ব্যাংকে লাস্ট প্রথম অবস্থানে রয়েছে, দ্বিতীয় অবস্থানে আমরা আইপিডিসিকে দেখতে পাচ্ছি এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংকে আজকে আমরা লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি। দর্শক এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণে একটি নতুন বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। সোমবার সিনেটে 85 ভোটে পাশ হয়েছে এই বিলটি। প্রতিনিধি পরিষদে বিলের পক্ষে ভোট দিয়েছে 358 জন এবং বিপক্ষে রয়েছে 32 জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেসের উভয় কক্ষে একসাথে কোনো সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার ঘটনা বিরল। প্রস্তাবিত বিলটির আওতায় রয়েছে আবাসন প্রকল্পে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শিথিল কিংবা দ্রুতকরণ। এছাড়াও রয়েছে বড় বিনিয়োগকারীরা কতগুলো একক পরিবারের বাড়ি নিজেদের মালিকানায় রাখতে পারবেন তার সীমা নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মাঝে বিলটি পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য। দর্শক এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।